স্বাগতম। আপনি শুনছেন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য রোমাঞ্চ গল্প শকুন্তলার কণ্ঠহার এর দ্বিতীয় পর্ব, যেখানে প্রাচীন সিনেমা জগতের এক প্রখ্যাত অভিনেত্রী মাইসরের মহারাজার উপহার আর এক রহস্যময় কণ্ঠহার জড়িয়ে পড়ে এক অনবদ্য গোয়েন্দা তদন্তে। আমাদের চ্যানেলে নিয়মিত এরকম দারুণ সব অডিও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের রহস্যযাত্রা। জয়ন্তবাবু এবার ঘোষণা করলেন যে শকুন্তলা দেবী অভিনীত কপালকুণ্ডলা ছবির একটা রিল দেখানো হবে। সুলেমান, ঘরের বাতিগুলো নিভিয়ে দাও তো। ঘর অন্ধকার হয়ে গেল। তারপর ঘর ঘর শব্দ তুলে প্রজেক্টটা চলতে শুরু করল। পর্দায় ছবি নড়ে উঠল। সেই আদ্যিকালের ছবি। জয়ন্তবাবু বললেন, এটা ১৯৩০ সালের ছবি, ভারতবর্ষের টকি আসার ঠিক আগের। আমি অবাক হয়ে দেখছিলাম শকুন্তলা দেবীকে। দেখলে মিম সাহেব মনে হয় না। চেহারা সত্যি খুবই সুন্দর। আজকের দিনেও পর্দায় এত সুন্দরী বড় একটা দেখা যায় না। কিন্তু সাইলেন্ট ছবির যা দোষত্রুটি আর থিয়েটারি অভিনয় সেটা জেনেই এই কপালকুণ্ডলায় তাও নয়। তবুও জানা গেল শকুন্তলা দেবীর পপুলারিটির খানিকটা কারণ। মহারাজা থেকে শুরু করে পানবিড়িওয়ালা পর্যন্ত সকলকেই মুগ্ধ করেছিলেন তিনি। সকলেই তার ছবি দেখত আর বাহাবা দিত। 10 মিনিট চলে ছবি বন্ধ হল। ঘরের বাতি জ্বলে উঠল। সকলে আবার কথাবার্তা শুরু করল। এই অন্ধকার অবস্থাতেই যে আরেকজন ঘরে ঢুকেছে তা টের পায়নি। একে আমরা চিনি। ইনি হলেন মিস্টার সুকিয়াস। ইনি ক্ষমা প্রার্থনা করলেন পার্টির দিনে এসে পড়ার জন্য, অর্থাৎ তিনি নিমন্ত্রিত হননি। এমনি বোধহয় জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। বেয়ারা এসে খবর দিল পাত করেছে, ডিনার ইজ সার্ভড। চমৎকার মোগলাই রান্না খেয়ে আমরা যখন হোটেলে ফিরলাম তখন বাজে 11:15। পার্টি যে আরও কিছুক্ষণ চলেছিল তাতে সন্দেহ নেই। পরের দিন সকালে ফেলুদা আমার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে আমাকে ঘুম থেকে উঠালো। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। কি ব্যাপার ফেলুদা? ফেলুদার মুখ গম্ভীর। জয়ন্তবাবু ফোন করেছিলেন এক্ষুনি। শকুন্তলা দেবীর কণ্ঠ আর মিসিং। সর্বনাশ! তুই চট করে তৈরি হয়ে নে। আমি লালমোহনবাবুকে খবরটা দিয়ে আসছি। আমাদের ব্রেকফাস্ট খেয়েই যেতে হবে ওখানে। শুধু মিস্টার সুকিয়াস ছাড়া আর সকলেই এসেছে ওখানে খবরটা পেয়ে। পুলিশে খবর দেয়নি? দিয়েছে, কিন্তু আমাকেও চায়। আমরা 8:30টার মধ্যে জয়ন্তবাবুর বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির সবাই কেমন যেন পাথরের মতো চুপ। হেলুদা ক্ষমা চাইল। কাল আমাদের দেখানোর জন্যই হাটটা বার করা হয়েছিল। তার সঙ্গে এই চুরির কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু আমি নিজে খানিকটা অস্বস্তি বোধ করছি বলে কথাটা বললাম। পুলিশের লোক আগেই এসে গেছিল। তাদের মধ্যে যিনি কর্তা তিনি ফেলুদার দিকে এগিয়ে হাত বাড়িয়ে বললেন, আমি ইন্সপেক্টর পাণ্ডে। আপনি তো বোধহয় প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার মিটার? আগে হ্যাঁ, বলল ফেলুদা। আই এম ফ্যামিলিয়ার উইথ ইয়োর নেম, বললেন পাণ্ডে। আপনার কয়েকটা সাকসেসফুল ইনভেস্টিগেশনের কথা আমার মনে আছে। তা আপনি তো বোধহয় জেরা করতে চান। আগে আপনার কাজ শেষ হয়ে যাক, বলল ফেলুদা। তারপর আমার। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন করে জানা গেল যে কাল রাত্রিরে সবাই চলে যাবার পর 12টা নাগাদ জয়ন্তবাবু স্ত্রী তার বেডরুমে গিয়ে শুতে যাওয়ার আগে কেন জানি আরেকবার হারটা দেখার ইচ্ছা অনুভব করেন। হয়তো কপালকুণ্ডলা ছবিতে শকুন্তলা দেবীকে হার পরা অবস্থায় দেখেই সেই ইচ্ছাটা জাগে। ভদ্রমহিলা নিজেই বললেন, এটা একটা ভ্যানিটির ব্যাপার। আমার মার গলায় হারটা এত সুন্দর মানাতো, সেটা দেখেই আমার মনে একটা ইচ্ছে হলো হারটা একবার পরে আয়নায় নিজের চেহারাটা দেখি। মেয়েরা শুতে যাবার আগে বেশ খানিকটা সময় ড্রেসিং টেবিলের আয়নার সামনে কাটায়। সেই সময় দেরাজ থেকে চাবিটা বার করে সিন্দুক খুলে দেখি হারটা নেই। আমি তৎক্ষণাৎ আমার মেয়েকে ডাকি। মেয়ে জোর দিয়ে বলে যে সে সিন্দুকেই রেখেছিল হারটা। সেখানে ছাড়া আর কোথায় বা রাখবে? সিন্দুকেই তো চিরকাল থেকেছে হারটা। আপনারা ভালো করে খুঁজে দেখেছেন হারটা? পাণ্ডে জিজ্ঞেস করলেন। কোথায় আর খুঁজব বলুন, বললেন সুনীলা দেবী। ওটা যে কেউ সিন্দুক থেকে বার করে নিয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই। আপনাদের বাড়িতে কাল পার্টি ছিল, তাই না? পাণ্ডে প্রশ্ন করলেন। হ্যাঁ, বললেন জয়ন্তবাবু। কটা থেকে কটা পর্যন্ত? 8টা থেকে 11:15। মিসেস বিশ্বাস, আপনি কি পার্টির পরেই আপনার ঘরে চলে যান? হ্যাঁ। আর তার কতক্ষণ পরে আবিষ্কার করেন যে হারটা নেই? মিনিট 15। এর মধ্যে আপনি ঘর ছেড়ে কোথাও বেরোননি? না। অর্থাৎ হারটা চুরি হয়েছে ডিউরিং দ্য পার্টি? তাই তো মনে হয়, বললেন জয়ন্তবাবু। এখানে একটা কথা বলি,
পার্টির মধ্যে হারটাকে আমার মেয়ে একবার সিন্দুক থেকে এই ঘরে আনে মিস্টার মিত্রকে দেখানোর জন্য। তারপরেই তখনই কি আপনার মেয়ে হারটাকে আবার সিন্দুকে তুলে দেয়? হ্যাঁ, বলল মেরিশিলা। আমি এক মুহূর্ত দেরি করিনি। এখানে একটা জরুরি কথা বলা দরকার, বললেন জয়ন্তবাবু। হারটা তুলে রাখার কিছুক্ষণ পরেই এই ঘরে একটা 10 মিনিটের ফিল্ম দেখানো হয়। তার জন্য তখন বাতি নেভানো হয়েছিল? হ্যাঁ। এ বাড়িতে চাকর কজন? 3 জন, একজন রান্না করে আর 2 জন বেয়ারা। কতদিনের লোকেরা? কেউই 15 বছরের কম না। এরা অত্যন্ত বিশ্বাসী। সুলেমান তো আমার শ্বশুরের আমল থেকে আছে। তাহলে একটাই সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে, বললেন পাণ্ডে। জিনিসটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতেই হবে। এই বাড়ির লোক সমেত এই পার্টিতে যারা ছিলেন তাদেরই একজন হারটা নিয়েছেন। আমারও সেই কথাই মনে হচ্ছিল, আর আমার মনে হয় ফেলুদার লালমোহন বাবুরও তাই। পাণ্ডে এবার ফেলুদার দিকে ফিরলেন। মিস্টার মিতর, আপনার সঙ্গে যে 2 জন এসেছেন তাদের পরিচয় পেতে পারে কি? নিশ্চয়ই, বলল ফেলুদা। ইনি আমার কাজিন তপেশ মিত্র, আর ইনি আমার বন্ধু বিখ্যাত লেখক লালমোহন গাঙ্গুলি। এই লেখকটিকে আপনি কতদিন হলো চেনেন? বছর 5-6। আমি লালমোহনবাবুর দিকে দেখছিলাম। ভদ্রলোক ফ্যাকাশে হয়ে গেছেন। আমি ওকে কণ্ঠহার চোর হিসাবে কল্পনা করলাম। এই সংকটের অবস্থাতেও আমার হাসি পেয়ে গেল। এবার পাণ্ডে অন্য প্রশ্নে গেলেন। এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কজনে বাড়িতে থাকেন? জয়ন্তবাবু বললেন, আমি, আমার স্ত্রী, আমার 2 ছেলেমেয়ে এবং আর্টিস্ট মিস্টার সোম। আর্টিস্ট মিস্টার সোম আজও দাড়ি কামাননি, তাই তাকে আরও অপরিচ্ছন্ন দেখাচ্ছে। আর সকলেই বাইরের লোক। পাণ্ডে প্রশ্ন করলেন। হ্যাঁ, মিস্টার সালডানহা থাকেন ক্লাইভ রোডে। উনি আমার ব্রাদার ইন ল। উনার স্ত্রী আমার স্ত্রীর বড় বোন। আরেকজনকে দেখছি। রতনলালের দিকে দৃষ্টি দিয়ে বললেন মিস্টার পাণ্ডে। উনি রতনলাল ব্যানার্জি, আমার স্ত্রীর ছোট ভাই। এছাড়া আর কেউ ছিল? একজন ছিলেন, লাটুস রোডের মিস্টার সুকিয়াস। উনি অবশ্য নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন না, এমনি এসে পড়েন। তিনি এসছিলেন যখন ফিল্মটা দেখানো হচ্ছে তার মাঝখানে। আলো জ্বালার পরে আমি তাকে দেখি। এই সুকিয়াসের প্রফেশন কি? হি ইজ আ কালেক্টর অফ আর্ট অবজেক্টস। তাছাড়া তেজারতির কারবার আছে। ইনি কি এই হারটা সম্বন্ধে কোনোদিন ইন্টারেস্ট দেখিয়েছিলেন? উনি ওটা কিনতে চেয়েছিলেন, আমরা বিক্রি করিনি। আই সি। ইন্সপেক্টর পাণ্ডে একটুক্ষণ গম্ভীর থেকে বললেন, এটা তো বোঝাই যাচ্ছে যে কাল এখানে যারা ছিলেন তাদেরই মধ্যে একজন হারটা নিয়েছেন। এখন কথা হচ্ছে সেই হারটা কোথায়? জয়ন্তবাবু গলা খাঁকড়ে নিয়ে বললেন, আপনি যদি সার্চ করতে চান তাহলে করতে পারেন। এমনকি ব্যক্তিগত খানা তল্লাশিতেও আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। পাণ্ডে বললেন, তা তো করতেই হবে। সার্চ থেকে মহিলারাও বাঁট পাবেন না, এবং তার জন্য আমি মেয়ে পুলিশের বন্দোবস্ত করছি। তাছাড়া বাড়িটাও ভালো করে সার্চ করা দরকার। সার্চের ব্যাপারে দেখলাম কেউই আপত্তি করলেন না। খালি সালডানহা বললেন, আমার দোকান খুলতে হবে 10টার সময়, তার মধ্যে আমার সার্চটা হয়ে গেলে ভালো। ফেলুদা এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার বলল, এখানে সার্চ চলুক, আমি তাহলে এখন আসি। যদি হারটা পাওয়া যায় তাহলে আশা করি জয়ন্তবাবু আমাকে ফোন করে জানিয়ে দেবেন, না হলে আমি ওবেলা আবার আসব। আমরা 3 জনে হোটেলে ফিরে এলাম। লালমোহনবাবু আমাদের সঙ্গে আমাদের ঘরেই এলেন। ভদ্রলোক ঢুকেই বললেন, এ নিয়ে কবার হলো বলুন তো যে আমরা বেড়াতে গিয়ে কেসে জড়িয়ে পড়েছি? এ জিনিস টেলিপ্যাথি ছাড়া হয় না। ফেলুদা বলল, দেখি আপনার স্মরণ শক্তি কত দূর। তোপসেকে তো এর আগে অনেকবার পরীক্ষা করেছি, আপনাকে কখনো করা হয়নি। ভেরি ওয়েল স্যার, আই এম রেডি, বললেন জটায়ু। আগে শকুন্তলা দেবীর ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞাসা করি। করুন। ভদ্রমহিলা 3 সন্তানের নাম বলুন তো। বড় মেয়ে সুশীলা। তার আগে একটা ক্রিশ্চান নাম আছে? ও হ্যাঁ, ক্রিশ্চান নাম তোপসা বলতে পারিস? আমার মনে ছিল, বললাম মার্গারেট। ভেরি গুড। তার পরের মেয়ে অর্থাৎ জয়ন্তবাবু স্ত্রী? এই প্রশ্নটা কিন্তু লালমোহনবাবুকে করছি। লালমোহনবাবু এটা বলেননি, বললেন প্যামেলা সোনিলা। গুড। তার পরের ভাই? এই রতনলাল, অ্যালবার্ট রতনলাল। এবার সুশীলা দেবীর স্বামীর নাম?
স্যামুয়েল স্যালডানহা, ভ্যারি গুড। সুনীলা দেবীর ছেলে মেয়ে, মেয়ে শিলা মেরি শিলা, আর ছেলে প্রসেনজিৎ। ক্রিশ্চান নাম ভুলে গেছি। ভিক্টর। আর কে ছিলেন কাল পার্টিতে? সেই আর্টিস্ট ভদ্রলোক, নামটা মনে পড়ছে না তো। সে সোম, সুদর্শন সোম। গুড। কিছু মাইন্ড করবেন না মশাই, লালমোহনবাবু বললেন। ভদ্রলোককে কিন্তু আমার ভালো লাগল না। কেন? কিরম পাগলাটে চেহারা, দাড়ি কামাননি। আর্টিস্টরা সবসময় সমাজের নিয়মকানুন মেনে চলে না। তা হতে পারে। মোট কথা, উনি আর আরেকজন আমার কাছে এই চুরির ব্যাপারে প্রাইম সাসপেক্টস। আরেকজনকে? জয়ন্তবাবুর ছেলে প্রসেনজিৎ। একেবারে কলকাতার পার্ক স্ট্রিটের বাউন্ডুলেদের মতো চেহারা। অবশ্য মদ তো দেখলাম খায় না ছেলেটি। খেলেও হয়তো বা বাপের সামনে খায় না। এনিওয়ে, পার্টিতে কিন্তু আরেকজন ছিলেন, মিস্টার সুকিয়াস তো। হ্যাঁ, এর কিন্তু হারটার ওপর লোভ ছিল। যে কোনো আর্ট কালেক্টরেরই থাকবে, সেটা কিছুই আশ্চর্য না। আর্ট কালেক্টর হলে কিনতে চাইবে, আর অভাবী লোক হলে হাতাতে চাইবে। এদের আর্থিক অবস্থা সম্বন্ধে আমরা কিছুই জানি না, কাজেই এখন অন্ধকারে হাতড়ে লাভ নেই। বিকেলে জয়ন্তবাবু ফোন করবেন, তার আগে পর্যন্ত আমরা ফ্রি। চলুন, আপনাকে কাইজার বাগটা দেখিয়ে আনি। ভেরি গুড আইডিয়া, বললেন লালমোহনবাবু। তদন্তের চাপে যদি লখনৌ শহরটা দেখা সম্পূর্ণ না হয়, তাহলে খুব আফসোস থেকে যাবে। বিকেলে কথা মতো জয়ন্তবাবু ফোন করলেন। পুলিশ সার্চ করে কিছু পায়নি। বাড়ির চাকরদের জেরা করা হয়েছে, তাতেও কোনো ফল হয়নি। ফেলুদা বলল, চল, এবার একবার জয়ন্তবাবুর বাড়ি যাওয়া যাক। এবার ফেলু মিত্রের কাজ শুরু। অবশ্যই পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাবে, কিন্তু তাতে আমাদের কিছু এসে যাচ্ছে না। হোটেলেই ট্যাক্সি ছিল, একটা নিয়ে গুমতির ব্রিজ পেরিয়ে জয়ন্তবাবুর বাড়ি গিয়ে হাজির হলাম। আজ বাড়িটাকে গম্ভীর দেখাচ্ছিল, বেশ বোঝা যাচ্ছিল ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সুলেমান এসে দরজা খুলল, আমরা তিনজন ভিতরে ঢুকলাম। জয়ন্তবাবু আমাদের জন্য অপেক্ষা করছিলেন বৈঠকখানায়। আমাদের দেখেই সোফা ছেড়ে উঠে এলেন। ওটা পাওয়া গেল না, প্রথম কথাই বললেন ভদ্রলোক। ফেলুদা বলল, সেটা অস্বাভাবিক নয়। আমারও মনে হয়েছিল ওটা পাওয়া যাবে না। যে নিয়েছে সে তো আর বোকা না যে হাতের কাছে রেখে দেবে জিনিসটা। আপনিও কি আলাদা করে সার্চ করতে চান? না, বলল ফেলুদা। আমি আপনার বাড়ির লোকগুলোর সঙ্গে একটা কথা বলতে চাই। এখন এই বাড়িতে কে কে রয়েছেন? আমার স্ত্রী, আমার মেয়ে, ছেলে বোধহয় এখনো ফেরেনি, আর আছেন সোম, যার সঙ্গে কাল আপনাদের আলাপ করিয়ে দিয়েছিল। আমার কিন্তু মিস্টার সালডানহার সঙ্গেও কথা বলা দরকার, আর মিস্টার সুকিয়াস। সেটা কোনো অসুবিধা নেই, আমি আপনাকে ঠিকানা দিয়ে দেব, আপনি ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে চলে যাবেন। তাহলে আপনাকে দিয়ে শুরু করা যাক, বেশ তো? আমরা সকলেই সোফায় বসলাম। একটু চা খাবেন তো? জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন। তা খেতে পারি। জয়ন্তবাবু সুলেমানকে ডেকে 4 কাপ চায়ের অর্ডার দিলেন। তারপর ফেলুদা একটা চারমিনার ধরিয়ে তার প্রশ্ন শুরু করল। আপনি বলছিলেন সুকিয়াস আপনার শাশুড়ির হাড় কাইপ কিনতে চেয়েছিলেন। সেটা কতদিন আগে? বছর খানেক হবে। সুকিয়াস জানলেন কি করে এই হাড়ের কথা? এটার কথা অনেকেই জানে, এককালে খবরের কাগজে বেরিয়েছিল তো। আমার শাশুড়ি মারা যাওয়ার পর তার একটা সংক্ষিপ্ত জীবনী এখানকার পায়োনিয়ার কাগজে বেরিয়েছিল, তাদের হাড়ের কথাটা ছিল। সুকিয়াস এমনিতে মানি লেন্ডার, তেজারতির কারবার করে। ভাবলে মনে হয় এমন লোকের শিল্পের দিকে কোনো ঝোঁক থাকবে না, কিন্তু সুকিয়াস এই ব্যাপারে একটা বিরাট ব্যতিক্রম। আমি ওর বাড়িতে গিয়েছি, ওর সংগ্রহ দেখেছি, দেখবার মতো সব জিনিস আছে ওর কাছে। ওর রুচি অনবদ্য। আপনি যখন হাড়টা বিক্রি করলেন না, তখন ওর প্রতিক্রিয়া কি হয়? ও খুবই হতাশ হয়েছিল। ও 2 লাখ টাকা অফার করেছিল। আমি নিজে হলে কি করতাম জানি না, কিন্তু আমার স্ত্রী হাড়টার প্রতি বিশেষভাবে অনুরক্ত, কোনো মতেই ওটা হাতছাড়া করবে না। আর সেই হাড়ই... জয়ন্তবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আপনি কাউকে সন্দেহ করেন এই ব্যাপারে? আমি সম্পূর্ণ হতভম্ব। চাকর বাকর কাউকেই আমার সন্দেহ হয় না। ওরা বেইমানি করবে এটা আমি বিশ্বাস করি না, অথচ তার বাইরে কে যে এটা নিতে পারে এবং কেন, সেটা বোঝার সাধ্যই আমার নেই। আপনি তো ব্যবসাদার। ব্যবসাদার মানে আমার একটি ইম্পোর্ট এক্সপোর্টের আপিস আছে। কেমন চলে আপিস? ভালোই। আমাদেরই কোম্পানি, আমার একজন পার্টনার আছে। কি নাম? ত্রিভুবন নাগর। এখানকারই লোক। আমার প্রথম জীবনে আমি ব্যবসায় ছিলাম না, একটা সয়দাগারি আপিসে চাকরি করতাম। নাগর ছিল আমার বন্ধু।
30 বছর আগে নাগর আর আমি মিলে আমাদের ব্যবসা শুরু করি। আপনাদের কোম্পানির নাম কি? মডার্ন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। কোথায় আপনাদের আফিস? হজরতগঞ্জে। ইতিমধ্যে আমাদের চা এসে গেছে, আমরা খেতে শুরু করে দিয়েছি। ফেলুদা বলল, আর একটা প্রশ্ন আছে। কি? কাল যখন ফিল্মটা চলছিল তখন আপনি কাউকে চলাফেরা করতে কিংবা ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছিলেন? হুম। আপনার ছেলে কোনো চাকরি করে? এখনও না। ওকে আমার আপিসে ঢোকানোর চেষ্টা করেছি, কিন্তু ও রাজি হয়নি। ওর বয়স কত? 25। ওর কোন দিকে ঝোঁক? ঈশ্বর জানেন। থ্যাংক ইউ স্যার। একবার আপনার স্ত্রীর সঙ্গে কথা বলা যায় কি? নিশ্চয়ই। ও খুবই ডিপ্রেসড হয়ে পড়েছে, বুঝতেই পারেন। আমি বেশি বিরক্ত করব না ওকে। চা খাওয়ার পর জয়ন্তবাবু গিয়ে তার স্ত্রীকে ডেকে আনলেন। ভদ্রমহিলা কান্নাকাটি করেছেন, সেটা এখনও দেখলে বোঝা যায়। দিনের বেলা দেখে আরও বেশি করে মনে হল যে শকুন্তলা দেবীর সঙ্গে এর আশ্চর্য চেহারার মিল। ভদ্রমহিলা চাপা গলায় বললেন, আপনি আমাকে কিছু প্রশ্ন করতে চাইছিলেন? ফেলুদা বলল, হ্যাঁ, বেশিক্ষণ আপনাকে কষ্ট দেব না, সামান্য কয়েকটা প্রশ্ন। বলুন। আপনার মা যে হারটা আপনার দিদিকে না দিয়ে আপনাকে দিলেন, তাতে আপনার দিদির কি প্রতিক্রিয়া হয়েছিল? তিনি বোধহয় এই ব্যাপারটা আগে থেকে আন্দাজ করেছিলেন। কেন? দিদি ছিল আমার বাবার ফেভারিট আর আমি ছিলাম মায়ের। মা মারা যাবার 3 বছর আগে হারটা আমাকে দেন। দিদির মনের অবস্থা কি হয়েছিল বলতে পারব না, কারণ এ নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনা হয়নি। আপনার দিদির সঙ্গে আপনার সদ্ভাব আছে? হ্যাঁ, যতদিন যাচ্ছে আমরা দুজনে তত আরও কাছাকাছি এসে পড়ছি। যখন ইয়াং ছিলাম তখন দুজনের মধ্যে একটা ঋষাঋষির ভাব ছিল। আপনি তো অভিনয় করতে খুব ভালোবাসেন। হ্যাঁ, তাই তো মা আমাকে নিয়ে এত প্রাউড ছিলেন। এই ব্যাপারে দিদির কোনো শখ ছিল না। আপনার মেয়ের? শীলা স্কুলে কলেজে অ্যাক্টিং করেছে, ক্লাবে ক্লাবেও 2-1বার করেছে, তার বেশি নয়। ও ফিল্মে অফার পেয়েছে, কিন্তু নেয়নি। ও কি করতে চায়? ও ওয়ার্কিং গার্ল হতে চায়। আপিসে কাজ করবে, নিজে রোজগার করবে। ও তো সবে বিএ পাশ করেছে, এর মধ্যে কিছু জার্নালিজম করেছে, খবরের কাগজেও 2-1টা লেখা বেরিয়েছে। আপনি কি এই চুরির ব্যাপারে কাউকে সন্দেহ করেন? কাউকেই না। এ ব্যাপারে আমি আপনাকে একেবারেই সাহায্য করতে পারব না। কাল যখন ফিল্ম দেখানো হচ্ছিল তখন কাউকে হাঁটাচলা করতে দেখেছিলেন? না, মনে হল সকলেই তন্ময় হয়ে ছবিটা দেখছে। ঠিক আছে মিসেস বিশ্বাস, আপনার ছুটি। মিসেস বিশ্বাস ধন্যবাদ দিয়ে উঠে চলে গেলেন। ফেলুদা জয়ন্তবাবুর দিকে ফিরল। আমি একবার মিস্টার সোমের সঙ্গে কথা বলতে চাই। বেশ তো, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। জয়ন্তবাবু ভিতরে চলে গেলেন। 2 মিনিটের মধ্যে সুদর্শন সোম এসে হাজির হলেন। আজ তিনি দাড়ি কামিয়েছেন কোনো একটা সময়, তাই তাকে একটু ভদ্রস্ত মাগছে। তিনি ফেলুদার সামনের সোফায় বসলেন। তার মুখে চুরুক। কাল পার্টিতেও একে চুরুক খেতে দেখেছি। কড়া গন্ধটা ঘরটা ভরে গেল। ফেলুদা প্রশ্ন শুরু করল, আপনি কতদিন এই বাড়িতে রয়েছেন? বছর 15 হল। শকুন্তলা দেবী আমাকে এই বাড়িতে থাকতে বলেন। আপনি এক কথায় রাজি হয়ে যান, পরের আশ্রিত হতে কোনোরকম দ্বিধা সংকোচ বোধ করেননি? তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে আসছে। এখন আমার বয়স 67। তখনই আমি 50-এর উপর। ডান হাতের বুড়ো আঙুলে আর্থারাইটিস, তাই ছবি আঁকতে পারছি না। শকুন্তলা দেবীর অনুগ্রহে আমায় তবু এটাই সমাস্থান হল। তা না হলে আমি যে কি করতাম জানি না, আমায় না খেয়ে মরতে হতো। অবশ্য পরের চ্যারিটি ভোগ করছি, এই নিয়ে অনেকদিন খুব সচেতন ছিলাম, মনটা খচখচ করত। কিন্তু এরাও আমার উপস্থিতি মেনে নিয়েছিলেন। শীলা আর প্রসেনজিৎ আমাকে খুব ভালোবাসত, তাই ব্যাপারটা ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আপনার নিজের রোজগার বলে তো কিছুই নেই। 2-1টা পুরানো ছবি মাঝে মাঝে অল্প দামে বিক্রি হয়, সে তেমন কিছুই না। সত্যি বলতে কি, আই এম পেনিলেস। জয়ন্তবাবু আমাকে প্রতি মাসে হাত খরচের জন্য কিছু টাকা দেন, আর থাকা খাবার ব্যবস্থাটা রয়েছে। চুরুটের অভ্যেসটা অনেক চেষ্টা করেও ছাড়তে পারিনি, তবে অনেক কমিয়ে দিয়েছি। এই চুরির ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? মিস্টার সোম একটু ভেবে বললেন, চাকরদের কাউকে হয় না। তবে কাকে হয়? মিস্টার সোম আবার চুপ করে গেলেন। ফেলুদা বলল,
আপনি ইতস্তত করলে কিন্তু আমার কাজটা আরও কঠিন হয়ে পড়বে। আপনি নিশ্চয়ই চান যে শকুন্তলা দেবীর হাতটা আবার উদ্ধার হোক। তা তো বটেই। তাহলে বলুন আপনার কাউকে সন্দেহ হয় কিনা। একজনকে হয়। কে সে? প্রসেনজিৎ। কেন এই কথা বলছেন? প্রসেনজিৎ আর আগের মতো নেই, সে অনেক বদলে গেছে। আমার ধারণা সে কুসঙ্গে পড়েছে, হয়তো জুয়া খেলে, নেশা পড়ে, তার জন্য তার টাকার প্রয়োজন পড়ে। চাকরি বাকরি তো কিছুই করে না, বাপ তাকে যা দেন তাতে তার চলে না, সে আমার কাছ থেকে পর্যন্ত টাকা ধার চায়। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কথায় সে কানই দেয় না। আইসি। কাল যখন সিনেমা হচ্ছিল তখন কাউকে নড়াচড়া করতে বা জায়গা পরিবর্তন করতে দেখেছিলেন? আকে না, আমি পর্দায় ছবি ছাড়ার কিছুই দেখিনি। ঠিক আছে মিস্টার সোম, অনেক ধন্যবাদ। এবার আপনি যদি শিলাকে একটু পাঠিয়ে দিতেন। মিস্টার সোম শিলার খোঁজে চলে গেলেন। অল্পক্ষণের মধ্যেই শিলা এসে পড়ল। তার পরনে সালোয়ার কামিজ, গায়ে কোনো গয়না নেই, একেবারে আধুনিকা। কি করছিলে শিলা? শিলা সোফায় বসার পর ফেলুদা প্রশ্ন করল। একটা আর্টিকেল লিখছিলাম। খবরের কাগজের জন্য? হ্যাঁ। কি বিষয়? ঘর কি করে সাজাতে হয় তাই নিয়ে। তুমি কি ইন্টেরিয়র ডেকোরেশনে ইন্টারেস্টেড নাকি? হ্যাঁ, ওটাকেই আমার প্রফেশন করার ইচ্ছে আছে। ও বিষয়ে শিখেছ কিছু? এমনি কিছু শিখিনি, কিন্তু ও বিষয়ে অনেক বই পড়েছি। আঁকতে পারো? মোটামুটি। ছেলেবেলায় সুদর্শন কাকু আমাকে খুব এনকারেজ করতেন যখন আমার 12-13 বছর বয়স। তোমার দাদার সঙ্গে তোমার সম্পর্ক কীরকম? আগে দুজনে খুব বন্ধু ছিলাম, এখন দাদা বদলে গেছে, আমার সঙ্গে প্রায় কথাই বলে না। তাতে তোমার খারাপ লাগে না? আগে লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। কাল রাত্রে হারটা আমাদের দেখিয়ে আবার ঠিক জায়গায় রেখেছিলে তো? নিশ্চয়ই। চাবিও ঠিক জায়গায় রেখেছিলাম। তারপর সেটা কিভাবে উধাও হলো সেই বিষয়ে তোমার কোনো ধারণা আছে? আমার কি করে থাকবে? শিলা একটু হেসে বলল, বরং আপনার থাকা উচিত, আপনি তো ডিটেকটিভ। ডিটেকটিভরা তো প্রশ্ন করেই তাদের তদন্ত করে, সেটা নিশ্চয়ই তুমি জানো। তা জানি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই দরজায় বেলের শব্দ হল। সুলেমান দরজা খুলে দিতে প্রসেনজিৎ ঢুকল। সে আমাদের দেখে যেন একটু হচকচ গিয়ে গেল, কিন্তু তারপরেই সামনে নিয়ে বলল, ডিটেকশন চলছ বুঝি? ফেলুদা বলল, তোমার বোনকে প্রশ্ন করছিলাম কালকের ব্যাপার নিয়ে, এবার ভাবছি তোমাকে করব, যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি আছে বই কি, পুলিশও আমাকে জেরা করার চেষ্টা করেছিল, আমি কোনো কথার জবাব দিইনি। কিন্তু আমি তো পুলিশ নই। ইট মেক্স না ডিফারেন্স, কোনো কথার জবাব আমি দেব না। তাহলে কিন্তু তোমার উপর সন্দেহ পড়তে পারে। পড়ুক, আই ডোন্ট কেয়ার, শুধু সন্দেহতে আর কিছু হবে না, প্রমাণ চাই, সেই হারটা খুঁজে পাওয়া চাই। বেশ, তুমি যখন কোঅপারেট করবে না তখন আমাদের দিক থেকেও বলার কিছু নেই, আমরা তোমাকে ফোর্স করতে পারি না। ফেলুদা উঠে পড়ল, আর সেই সঙ্গে আমরা দুজনও। কিন্তু ফেলুদার কাজ শেষ হয়নি। সে বলল, আমি এবার বাড়ির প্ল্যানটা দেখতে চাই। শিলা বলল, চলুন, আমি আপনাকে ভিতরে নিয়ে যাচ্ছি। যা দেখলাম তা মোটামুটি এই। বৈঠকখানার পরেই খাবার ঘর, তারপর জয়ন্তবাবু আর সুনীলা দেবীর বেডরুম, তার সঙ্গে বাথরুম। এই বেডরুমের দুপাশে আরও দুটো বাথরুম সমেত বেডরুম। সে দুটোর একটাতে থাকে শিলা, অন্যটায় প্রসেনজিৎ। জয়ন্তবাবুর ঘর থেকে দুটো ঘরে যাওয়ার জন্য দরজা আছে। প্রসেনজিতের ঘরের পাশে একটা ছোট্ট গেস্ট রুম আছে, তাতে থাকেন মিস্টার সম। প্ল্যানটা দেখে বৈঠকখানায় ফিরে এলে শিলা ফেলুদাকে বলল, আমি কিন্তু 2-1 দিনের মধ্যেই অটোগ্রাফের খাতা নিয়ে আসছে। আমি তো বলেইছি। ফেলুদা বলল, যখন ইচ্ছা এসো, তবে একটা ফোন করে এসো। আমি তো এখন তদন্তে জড়িয়ে পড়েছি, কখন কোথায় থাকি বলতে পারি না। ভালো কথা, তোমার বাবাকে একবার আসতে বলবে, একটু দরকার ছিল। শিলা জয়ন্তবাবুকে পাঠিয়ে দিল। এই ছিল ফেলুদার আরেক চমকপ্রদ কেস, শকুন্তলার কণ্ঠহারের 2য় পর্ব। যদি গল্পটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প শুনতে। পরের গল্পে আমরা হাজির হব আরও একটি রোমাঞ্চকর অভিযানে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, রহস্যে থাকুন। ধন্যবাদ।